বলতো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেনপিসি। আর ছোট্ট করে এই ভিডিওটা শেষ করবো, খুব লেন্দি করার ইচ্ছা নেই। তিনটে বিষয় রয়েছে বলার। এক হচ্ছে আমাদের আইএসএলের ফিক্সচার কিন্তু এই মুহূর্তে এসে গেছে, আমরা জানতে পেরে গেছি কবে থেকে আইএসএল রিজিউম হচ্ছে, যেটা ভিডিওতে বলেছিলাম যে 31 জানুয়ারি সেই দিন থেকে আইএসএল রিজিউম হচ্ছে। তো সেই দিনে কিন্তু ম্যাচ রয়েছে জামশেদপুর এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির, এবং তার সাথে আরও একটা বড় ব্যাপার যে ডার্বি কবে রয়েছে। 3 ফেব্রুয়ারি কিন্তু প্রথম ডার্বি রয়েছে, যেটা মোহনবাগানের হোম ম্যাচ হিসেবে কিন্তু হবে। এবং দ্বিতীয় যে ডার্বি রয়েছে সেটা কিন্তু রয়েছে 10 মার্চ, সেটা কিন্তু হবে ইস্টবেঙ্গলের হোম ম্যাচে। এবং অবশ্যই আমরা 14 তারিখ অবধি, মানে মার্চের 14 তারিখ অবধি কিন্তু কন্টিনিউয়াসলি আইএসএলের ম্যাচগুলো দেখতে পাবো। এবং এই ক্ষেত্রে একটা জিনিস জানিয়ে রাখা দরকার যে 8টার পরিবর্তে ম্যাচ কিন্তু শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে। এবং 14 তারিখের পর একটা বড় গ্যাপ রয়েছে, 16 দিনের মতো গ্যাপ হবে, এবং 30শে মার্চ আবারও আইএসএল রিজিউম করবে। কারণ ওই মুহূর্তটাই, মানে ওই গ্যাপটাতে আমাদের 21 তারিখে এবং 26 তারিখে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের ম্যাচ রয়েছে। 21 তারিখে আমাদের ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে, 26 তারিখের ম্যাচও আফগানিস্তানের বিরুদ্ধে। 21 তারিখের খেলাটা আমরা খেলতে যাব বাইরে। আফগানিস্তান কিন্তু তাদের প্রথম যে ম্যাচটা কুয়েতের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলেছিল, সেটা কিন্তু খেলেছিল সৌদি আরবে। তো এই ম্যাচটাও সম্ভবত সৌদি আরবেই হতে চলেছে, যেহেতু তাদের দেশে কনফ্লিক্ট রয়েছে, তো তাদের দেশে ম্যাচ হবে না। এবং দ্বিতীয় ম্যাচটা 26 তারিখে যেটা হবে ফিরতি ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু হবে আমাদের ঘরের মাঠ অর্থাৎ গুয়াহাটিতে। তো দেখা যাক সেই দুটো ম্যাচের রেজাল্ট কী হতে পারে। এবং অবশ্যই আমরা চাইবো দুটো ম্যাচ থেকে আমরা 3-6 পয়েন্ট আর্ন করতে পারবো, কারণ আফগানিস্তানের যে ফুটবল আপাতত খুবই টালমাটাল সিচুয়েশনে রয়েছে। কাতার সম্ভবত তাদের 8টা গোল দিয়েছিল, কুয়েত 4টে গোল দিয়েছিল। তো কোথাও আমাদের এই দুটো ম্যাচে পাখির চোখ থাকবে যে 3-6 পয়েন্ট, এবং তাহলে কিন্তু আমরা 4 ম্যাচ থেকে 9 পয়েন্ট নিয়ে নিতে পারবো। আমি যেটা আগেই বলেছিলাম যে কুয়েত ম্যাচটা আমাদের ঘরের মাঠ হবে, যদি জিততে না পারি 1 পয়েন্ট হলেও কিন্তু 10 পয়েন্ট আমরা শেষ করব। সেই ক্ষেত্রে কাতার ম্যাচ অলরেডি আমরা 3-0 হেরে আছি, এবার অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে, খুব একটা ইজি হবে না। তো 10 পয়েন্টেও যদি আমরা শেষ করি তাহলে কিন্তু থার্ড রাউন্ডে আমরা পৌঁছে যেতে পারবো, এবং সরাসরি 2027-এর যে এশিয়ান কাপ সেখানে আমরা কোয়ালিফাই করে যেতে পারবো। তো দেখা যাক কী হয়। এবং অবশ্যই আইএসএল আবারও রিজিউম হচ্ছে, সন্ধ্যে 7:30 থেকে খেলা হচ্ছে। তো খুব বেশি গ্যাপ আমাদের হবে না। 28 তারিখে কিন্তু সুপার কাপের ফাইনাল রয়েছে, যে সুপার কাপের ফাইনালে আজকে ওড়িশা এফসি মুম্বাইকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে পৌঁছে গেছে, এবং ইস্টবেঙ্গল যুদ্ধের জন্য কিন্তু আপাতত অপেক্ষা করে রয়েছে। যারা ম্যাচটা দেখেছে তারা দেখেছে কতটা উত্তেজক ম্যাচ হয়েছে। দুটো টিমই কিন্তু ক্রমাগত অ্যাটাক ডিফেন্স সব কিছু করেছে। ওড়িশার একটু পাল্লা সবসময় ভারী ছিল, অনেক বেশি অ্যাটাক করেছে। এবং মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে একটা বড় ব্যাপার যে সমস্ত প্লেয়াররা তাদের দেশের হয়ে খেলতে গেছিলো তাদের কিন্তু সবাই ফিরে এসেছে এবং টিমের সাথে অলরেডি যোগ দিয়েছে, এবং তাদের আমরা দেখতে পেয়েছি। এবং এই সূত্রে অনেকে দুদিন ধরে জানতে চাইছিল, বিশেষ করে কালকে ম্যাচের পরই জানতে চাইছিল যে মহেশ এবং লালচুংনুঙ্গা এই দুজনকে ইস্টবেঙ্গল ফাইনালের দিন পাবে কি না। অবশ্যই তাদের কিন্তু ইস্টবেঙ্গল রেজিস্টার্ড করিয়ে রেখেছে, তো পেতে কোথাও অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, একটা সময় আমি বলেছিলাম থ্রু মার্কাসের পোস্ট থেকে আমরা টুইটারে জানতে পেরেছিলাম যে কোথাও যে সমস্ত প্লেয়াররা আমাদের দেশের হয়ে খেলতে যাচ্ছে তাদের ক্লাবরা কিন্তু তাদের সুপার কাপে রেজিস্ট্রেশন করতে পারবে না। বাট পরে দেখি যে ক্লাবগুলো কিন্তু একে একে তাদের রেজিস্ট্রেশন করিয়েছে, এবং অফিসিয়াল যখন ক্লাবের অ্যানাউন্সমেন্টগুলো এসেছে স্কোয়াড নিয়ে, তখন কিন্তু সেই প্লেয়ারদের আমরা দেখতে পেয়েছি। সেটা কেরালা হতে পারে, ইস্টবেঙ্গল হতে পারে, মুম্বাই হতে পারে, বেঙ্গালুরু হতে পারে, প্রত্যেকটা ক্লাবে কিন্তু প্লেয়ারদের মানে উপস্থিতি ছিল, যে সমস্ত প্লেয়াররা দেশের হয়ে এশিয়ান কাপে ছিল। তো কোথাও মহেশ এবং লালচুংনুঙ্গাকে পাওয়া মানে কিন্তু ইস্টবেঙ্গলে একটু শক্তিশালী হবে, যেটা আপাতত রয়েছে। বাট সেই যে কোর্টটা যেটা আপাতত ইস্টবেঙ্গলকে ফাইনাল অবধি পৌঁছে দিল, সেটা কতটা ভাঙার রাস্তাতে এখানে কোদরাত হাঁটবেন সের দিকে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো। কিন্তু বিষ্ণুর পরিবর্তে মহেশ আসা মানে কিন্তু অবশ্যই অ্যাটাকে মোবিলিটি আসবে। এবং উল্টো দিকে ওড়িশা এফসি তাদের খুব একটা তো চেঞ্জ হয়নি, শুধুমাত্র গোলকিপার অমরিন্দর সিং সে বেরিয়ে গেছিলো টিম থেকে, তো ফিরে আসছে। সম্ভবত ফাইনালের দিনও কিন্তু অমরিন্দর থাকতে চলেছে। বাট আজকের ম্যাচটা চরম নাটকে ভরে ছিল। শেষ মুহূর্তে জাস্ট একটা গ্ল্যান্সে কিন্তু 3টে লাল কার্ড আমরা দেখেছি, 2টো ডিরেক্ট রেড কার্ড এবং একটা ডাবল ইয়েলো। প্রথমে রস্টিন গ্রিফিস তার মারামারির জন্য বেরিয়ে যায়, তারপর হরহে পেরেরাডাস সে তার তর্কাতর্কির জন্য বেরিয়ে যায়, এবং তারপরে গুরকিরাজ সিং একইভাবে তর্কাতর্কির জন্য কিন্তু সেকেন্ড ইয়েলো কার্ড অর্থাৎ রেড কার্ড দেখে। এই রেড কার্ড কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে তাদের আইএসএলে, এবং দেখা যাক কীরকম অফেন্স থাকছে তাদের এগেনস্টে রেফারি রিপোর্টে। তার মোতাবেকই কিন্তু আমরা তাদের সাসপেনশনের যে ডেটগুলো, মানে কটা ম্যাচ তারা সাসপেনশন আওতায় থাকবে, সেটা আমরা জানতে পারবো। তবে অবশ্যই ওড়িশা ভালো খেলেছে, সেই নিয়ে সন্দেহ নেই। পেনাল্টি থেকে গোল হয়েছে একমাত্র, কিন্তু যেটা প্রিভিউতে বলেছিলাম যে একটা ইজি কেক ওয়াক কিন্তু ওড়িশার জন্য হবে না, যতই তারা ভালো পারফরমেন্স করে উঠে আসুক না কেন। এই মুম্বাই যেভাবে খেলছিল, আমার মনে হয় যে মুম্বাইয়ের যে সিস্টেমটা ছিল সেটাকে একটু পরিবর্তন করতে গিয়ে কোথাও পুরো ব্যাপারটা ঘেঁটে গেছে। বাট ঠিক আছে, চলো, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা
কোচরা সবসময় করার সুযোগ পাবে না, কারণ আইএসএলের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেটা অনেক বেশি টাফ অ্যান্ড কম্পিটিটিভ হবে। তো সেই ক্ষেত্রে লাস্ট ম্যাচটাতে তিনি পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন। খুব একটা হয়তো ফোকাস তিনি ছিলেন কি ছিলেন না সেটা অন্য বিষয়, বাট পিটার ক্র্যাটকির হাতে অপশনস ছিল এই ম্যাচটা জেতার মতো, বাট হয়নি, ঠিক আছে। বাট ফাইনালটা আমার মনে হয় যে রেফারির উপর অনেক কিছু ডিপেন্ড করে থাকবে, যেহেতু আমরা এর আগে অলরেডি ইস্টবেঙ্গল এবং ওড়িশা ম্যাচে দেখেছিলাম যে ইস্টবেঙ্গল 3টে তো পেনাল্টি, বাট তার মধ্যে 2টো ডেফিনেটলি পেনাল্টি ছিল, যেটা 100 বার হলে 100 বারই পেনাল্টি হবে, সেটা ইস্টবেঙ্গলের এগেনস্টে যাই। 3টেও হতে পারতো, তো কোথাও সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই ম্যাচটা ইস্টবেঙ্গলের হাতের বাইরে বেরিয়ে যায়, গোললেস ড্র হয়, বাট ওই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো ঘরের মাঠে। তো একইভাবে এই ম্যাচটাও কিন্তু রয়েছে ওড়িশার ঘরের মাঠে, তো কোথাও বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ তারা পাবে, বাট যেন রেফারিং অ্যাডভান্টেজ একটা টিমকে আলাদা করে পাইয়ে দেওয়ার মতো কিছু সিচুয়েশনে না পৌঁছে যায়, সেটাই আমরা এখান থেকে অ্যাজ আ ফুটবল ফ্যান প্রে করব। এবং অবশ্যই চাইবো এই ট্রফিটা বাংলায় আসুক। বাংলাতে বহুদিন কেন বলছি, একবারও সুপার কাপ ঢোকেনি, তো সেটা ইস্টবেঙ্গলের হাত ধরে আসে কিনা, কারণ ইস্টবেঙ্গলই একমাত্র বাংলার ক্লাব হিসেবে কিন্তু 2018-তে ফাইনালে উঠেছিল, বাট বেঙ্গালুরুর কাছে 4-1 গোলে হেরে গেছিলো। আবারও 6 বছর পর ইস্টবেঙ্গল ফাইনালে উঠেছে, এবং এইবারে সেই বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করা কোচ কিন্তু ইস্টবেঙ্গলের ডাগ আউটে কার্লোস কোয়াদ্রাত। তো কোথাও তিনিও কিন্তু চাইবেন যে ট্রফি নিয়ে তিনি কলকাতায় ফিরতে, এবং অবশ্যই ইস্টবেঙ্গলের যে 12 বছর ধরে ন্যাশনাল লেভেলে কোনো টুর্নামেন্ট জেতার খরা চলছে সেটাকে অবশ্যই তিনি কাটাতে চাইবেন। দেখা যাক সেটা কত ভালোভাবে হয়, তবে অবশ্যই বাঙালি হিসাবে, একজন বাঙালি ফুটবল ফ্যান হিসেবে নিশ্চিতভাবেই চাইবো যে এই ট্রফিটা কলকাতায় আসুক, এই ট্রফিটা ইস্টবেঙ্গলের ঘরে ঢুকুক। লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা অবশ্যই কিন্তু ন্যাশনাল টিমের ব্যাপার। আপাতত যে বিষয়গুলো সামনে আসছে সেগুলো খুব একটা ভালো জিনিস না, যে ইগার্স টিম আছে এবং এআইএফএফের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব। 4টে পয়েন্ট রয়েছে পরপর শেয়ার করার। এক হচ্ছে, যেটা সকালেই বলেছিলাম সেটা রিপিট করতে চাই না, বাট তার সাথে একটা বিষয় আরও অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এআইএফএফের যে তাকে শোকজটা ছিল, সেই শোকজে কিন্তু ইগার্স টিমার সেই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু তার উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তাকে বারবার করে বারণ করা হয়, যেটা টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টেও বেরিয়ে এসেছে, যে সেই মুহূর্ত থেকেই কিন্তু বিশেষ করে ফেডারেশনের প্রেসিডেন্ট এবং কোচের সম্পর্কটা খারাপ হয়, যে এআইএফএফের এগেনস্টে, সিস্টেমের এগেনস্টে, স্পোর্টস মিনিস্ট্রির এগেনস্টে, বা সমগ্র যে ফুটবলটা আমাদের এখানে চলছে তাদের এগেনস্টে যত বেশি কথা একজন কোচ হিসেবে তিনি বলবেন, সেটা খুব একটা যে ভালোভাবে টপ বডি তারা নেবেন না এটা তাকে বোঝানো হয়, বাট তিনি সেটা বুঝতে চাননি। তার যে ডিমান্ডগুলো ছিল সেটা তিনি বারবার সোশ্যাল মিডিয়াতে এসে জানান, সেটা কতটা ঠিক না ভুল সেটা অবশ্যই ফ্যানরা ঠিক করবে আমার মনে হয় এই ক্ষেত্রে। তো কিছু কিছু পয়েন্ট তো ছিল তিনি ঠিক বলেছিলেন, বাট কিছু কিছু পয়েন্ট ছিল মনে হয়েছিল যে তিনি হয়তো এক্সট্রা বলছেন। সেকেন্ড থিং যেটা উঠে এসেছে, যেটা সামনে হয়তো কয়েকদিনের মধ্যে একটা মিটিং বসবে এবং সেই মিটিংয়ে সম্ভবত তাকে জানিয়ে দেওয়া হবে যে সামনে যে 4টে ম্যাচ রয়েছে এই 4টে ম্যাচই তার কাছে ডেডলাইন, কারণ এই 4টে ম্যাচে নতুন কোচ নিয়ে কোনো পরিকল্পনা এআইএফএফে থাকছে না। কিন্তু মার্চ মাসে যে 2টো ম্যাচ আমরা আফগানিস্তানের এগেনস্টে খেলবো, সেই ম্যাচগুলো শুধুমাত্র জেতা না, টিম কীভাবে খেলছে, ম্যাচকে তিনি কীভাবে অ্যাপ্রোচ করছেন, সিরিয়া ম্যাচটা যেইভাবে তিনি ব্লান্ডার করেছিলেন, যেইভাবে তিনি পুরো ঘেঁটে দিয়েছিলেন, যেইভাবে তার কোনো স্ট্র্যাটেজি আমরা দেখতে পাইনি, যেভাবে কোথাও তার যে সিস্টেমটা ছিল যে 60 মিনিটসের পর তিনি প্লেয়ারদের নিয়ে এসেছেন, এটা কোথাও ফেল করেছে। তো এই জিনিস আফগানিস্তান ম্যাচগুলোতে যদি হয় তাহলে অবশ্যই তার জন্য কিন্তু রেড অ্যালার্ম তখন জারি হয়ে যাবে, যে লাস্ট 2টো ম্যাচ তুমি খেলিয়ে দাও, তারপর টাটা বাই বাই। তো সেই নিয়ে একটা মিটিং হতে পারে, আপাতত কিন্তু এফএফের কোনো রকম প্ল্যানিং নেই। নাম্বার 3 যে বিষয়টা, সেটা আরও একটা বিষয় জানা গেছে যে প্লেয়ারদের ভেতরের মধ্যে কিছু ব্যাপার রয়েছে, যে কিছু প্লেয়ারকে পার্টিকুলার সিলেক্ট করা হয় কোনো প্লেয়ারের রেকমেন্ডেশনে। এটা অবশ্যই যাদের বিরুদ্ধে আপাতত ভেতরের মধ্যে অভিযোগ তাদের নিয়ে বসা হতে পারে, কথা বলা হতে পারে, যে কেন বিভিন্ন প্লেয়ার তারা ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ পায়, কেন সেই প্লেয়ারদের ক্লাব লেভেলে পারফরমেন্স খারাপ হলেও তারা ন্যাশনাল টিমে কল পায়, তারা ভাইটাল ম্যাচে সুযোগ পায়, সেই জিনিসটা কেন হয়, একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কেন বেঞ্চে বসে থাকে, সেখানে কোনো ধরনের লবিবাজি আছে কিনা, কোনো ধরনের ক্লিক্স আছে কিনা প্লেয়ারদের মধ্যে, সেটা অবশ্যই এফএফ কিন্তু জানতে চাইবে, কারণ এটা সার্বিকভাবে আমাদের যে ফুটবলটা রয়েছে, ফুটবলের ফেসটা রয়েছে, সেটাকে ক্ষতি করছে। অ্যান্ড দ্য লাস্ট থিং, যেটা জানি না কতটা ঠিক বা কতটা কি ভুল রয়েছে, বিভিন্ন মিডিয়া থেকে কিন্তু ক্রোয়েশিয়া থেকে নাকি আপডেট উঠেছে যে জুন মাসে ইন্ডিয়ার ম্যাচগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর সম্ভবত ইগার্স টিমাস তিনি ফ্রি হয়ে যাচ্ছেন এবং তিনি ক্রোয়েশিয়া ফিরে যেতে পারেন, ডায়নামো জাগ্রেবের তিনি দায়িত্ব নিতে পারেন কোচ হিসাবে অথবা টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে। এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে রিগার্ডিং দ্য হেড কোচ ইগার্স টিমাস। তো বহুদিন পর মশলা পাওয়া গেছে ভারতীয় ফুটবলে। এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট কয়েক মাসে এমন কোনো দিন নেই যে আমাদের এন্টারটেনমেন্ট থেকে দূরে রেখেছে। ভালো ম্যাচ, খারাপ ম্যাচ, হার্ট ব্রেক, কোচকে নিয়ে বিতর্ক, সিস্টেম নিয়ে বিতর্ক, বহু বিষয় নিয়ে কিন্তু উঠে এসেছে।
এটা ভালো দিক, যেভাবেই কথা বলা হোক না কেন, পজিটিভ ওয়েতে নেগেটিভ ওয়েতে, সেটা কিন্তু আলটিমেট আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য যে কথা বলা হচ্ছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ নেগেটিভ ওয়েতে কথা বললেও কিছু মানুষ সেটাকে যাচাই করার জন্য কিন্তু আসবেন, যেটা ঠিক না ভুল। অবশ্যই পজিটিভ ওয়ে নিয়ে কথা বলা আমাদের বেশি দরকার, যে কী কী ঠিক হচ্ছে সেটাও যেমন তুলে ধরা দরকার, বাট যেটা হচ্ছে না, যেটার জন্য আমরা পারছি না, সেটাও কিন্তু তুলে ধরা দরকার রয়েছে। সো ওভারঅল যেটা বলতে চাই যে এই ভারতীয় ফুটবল নিয়ে আমাদের অল ওভার ইন্ডিয়ান ফুটবলে যা কিছু হচ্ছে, ক্লাব ফুটবল, ন্যাশনাল টিম, সব কিছু নিয়েই কিন্তু বেশি বেশি করে কথা বলা দরকার, এবং লার্জার অডিয়েন্সের কাছে, ম্যাক্সিমাম মানুষের কাছে সেই যে মেসেজটা রয়েছে সেটা পৌঁছে দেওয়া ভীষণভাবে দরকার। কারণ যতদিন না ফ্যান এনগেজমেন্টটা হিউজ পরিমাণে বাড়ছে, 2-3 দিন আগে বলেছিলাম না একটা কথা, যে যতদিন না ফ্যানরা পার্টিকুলার পয়েন্টে কোশ্চেন করতে শুরু করছে, যতদিন না সেই প্রশ্নগুলোকে প্রপার জায়গাতে ডেলিভার করতে শুরু করছে, ততদিন যে সার্বিক উন্নতি, সেই সার্বিক উন্নতির রাস্তা হয়তো আমরা নাও দেখতে পারি। এখানে আমাদেরই লড়ে যেতে হবে, কারণ আলটিমেট প্লেয়ার, কোচ তারা আসবে যাবে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন আসবে যাবে, সরকার আসবে যাবে, মন্ত্রীরা আসবে যাবে, এই ফ্যানরা কিন্তু সারা জীবন ধরে এই পতাকাটাকে, এই ফুটবল সিস্টেমটাকে, এই দেশটাকে সাপোর্ট করে যাবেন। দ্যাটস ইট, দ্যাটস অল। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো। ভালো লাগলে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।